তাদের ব্যাপার, কিন্তু কোথাও কি এটা মেনে নিতে পারি? আমি অনেক তৃণমূল নেতার মুখে শুনেছি, আপনিও নিশ্চয়ই একমত হবেন, দিলীপবাবুর সম্পর্কে কিন্তু অনেকেরই একটা প্রচ্ছন্ন সহানুভূতি আছে, যে যে মানুষটা একটা দলকে নিয়ে গেল ব্যক্তিগতভাবে, অবশ্যই ব্যক্তিগতভাবে যারা বলছেন যে একটা দলকে একটা জায়গায় নিয়ে গেল, সে মর্যাদা পেল না। এই কুমিরের কান্না, কুমিরাস্ত্র আমরা অনেকের চোখেই দেখেছি দিলীপবাবু সম্পর্কে তৃণমূল কংগ্রেসে। যে কেউ রাজ্য সভাপতি হোক, তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র শুভেন্দু অধিকারী না হলেই ভালো। শুভেন্দু অধিকারী হলে ভালো না কে ভালো সেটা নিয়ে আমাদের বলবার কিছু নেই। বিজেপি তাদের রাজ্য সভাপতি চয়ন করবে, তাদের একান্তই সাংগঠনিক বিষয়। ব্যক্তিগতভাবে ব্যক্তিগত স্তরে কোনো মানুষ সংগঠন বিরোধী করলেও তার সম্পর্কে একটা ধারণা, একজন মানুষের সঙ্গে একটা ধারণা, এই ছবিগুলো তো স্পষ্ট করে নিশ্চিতভাবে দিলীপবাবু অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি বিষয়টার মধ্যে ঢাকঢাক গুড়গুড় নেই। এই ইনগ্রেডিয়েন্টসটা অনেকের ভালো লাগে, আমারও ভালো লাগে। আর বাকি বিষয় নিয়ে আমার কিছু বলবার নেই। তবে একটা বিষয় দেবজিৎদার সঙ্গে আজকে আমার কোথাও যেন একটু খটকা লাগছে। একটা সময় বিজেপি আরএসএসকে যখন একই পংক্তিতে ফেলা হতো, তখন বিজেপির লোকরা বলতো না আরএসএস আলাদা, বিজেপি আলাদা। আবার ভেতরে ভেতরে আরএসএস বিজেপি সমর্থক, এটা অনেকে স্বীকার করতো না। আপনার একটু দুঃখের কারণ থাকবে, অন্য বিষয় একটু বলি, দুঃখের কারণ থাকবে, তার কারণ আরএসএস ভালো, আরএসএস ভালো, বিজেপি খারাপ, এইটাই ফর্মুলাটা মারতে তারা এখন স্বয়ংসম্পূর্ণ হয়েছে, আর আরএসএস সেভাবে দরকার নেই। কিন্তু আজকে দেবজিৎদা উল্টো কথা বলছে। সঙ্গে স্বয়ংসেবক হিসেবে এবং বিজেপির কার্যকর্তা হিসেবে আমার একটু পরিষ্কার করার দরকার আছে। আরএসএস হচ্ছে সামাজিক সংগঠন, সরাসরি রাজনীতিতে কোনো বিষয় নেই। আর সংঘের কাছে যে দল রাজনৈতিকভাবে সহায়তা চেয়েছে তাদের কার্যকর্তাদের জন্য, সংঘ সেটা দিয়েছে। যদি আজকে তৃণমূল কংগ্রেস চাইতো, সংঘ বিচার করত। যদি কংগ্রেস চাইতো, তাহলে সংঘ বিচার করত। সংঘের সঙ্গে সংঘের যে নীতি আছে, সেই নীতিকে যারা সমর্থন করবেন, সংঘ তাদেরকে সমর্থন করবে। লাভ যারা উঠাতে পেরেছেন তারা উঠিয়েছেন, বিজেপি সেই লাভ নিয়েছে। আমরা বিজেপিতে কাজ করতে এসেছি, বিজেপি সেই লাভ নিয়েছে, সংঘের বিচারধারার লাভ নিয়েছে। মানুষকে, ভারতবর্ষের মানুষকে রাষ্ট্রবাদী ভাবে সংঘ তো আজকে দেখুন, আজকে একটা ছোট্ট উদাহরণ, যে আজকে আদিবাসী সমাজে, যাদেরকে আমরা বনবাসী বলতে সহজ হয় আমাদের পক্ষে, তাদের মধ্যে বনবাসী কল্যাণ আশ্রম বহু জায়গায় একল বিদ্যালয় চালিয়েছেন। এই যে সোশ্যাল ইন্টিগ্রিটি, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সেটা তো কোনো রাজনৈতিকভাবে হয়নি। আসল কথা বিচারধারায় এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়। অ্যাংলো স্যাক্সন স্কুল অফ ল, যেগুলো বিজেপি ছাড়া অন্য সিস্টেম মনে করেন, তারা মনে করেন একটা রাজনৈতিক দল থাকবে, তাদের বিভিন্ন উইং থাকবে, ছাত্র সংগঠন, যুব সংগঠন, এরকম সংগঠন, তারা তাদের মানে মতটাকে, বিচারধারার মতটাকে বিভিন্ন সমাজের মধ্যে জারিয়ে দেবেন। আর আমরা ঠিক তার উল্টোটা ভাবি। আমরা মনে করি সমস্ত সংগঠন থেকে প্রতিনিধিরা এসে রাজনীতিতে আসবেন এবং রাজনীতি সেইভাবে চলবে। ফলত আমাদের এই বিচারধারার পুরোপুরি আলাদা। অ্যাংলো স্যাক্সন স্কুল অফ ল মানে সিস্টেম, যারা পল সায়েন্স যারা মানেন, সেটা কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং অন্যরা সবাই, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই পঞ্চায়েতি পদ্ধতি, অর্থাৎ নিচের থেকে উঠে আসা। সেই জন্য আমাদের কিন্তু কোনো ছাত্র সংগঠন নেই। অনেকেই ভুল করেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, আমি নিজে বিদ্যার্থী পরিষদের কর্মী, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির ছাত্র সংগঠন নয়। বিজেপির কোন নেতা বা মন্ত্রীর কথায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ চলবে না, স্বয়ংসম্পূর্ণ। একই কথা কিন্তু সিপিএম এর নেতারাও বলতেন এসএফআই নাকি সিপিএম দ্বারা চলে। ঠিক, এটা মানছি, দুটোই হচ্ছে খুব সুশৃঙ্খলিত পার্টি, দুটির মধ্যেই রাজনৈতিক মতাদর্শ আছে, মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা ঠিক তাদের মতাদর্শ আছে। আমি এবার একটু অন্য প্রসঙ্গে চলে আসবো, তার আগে শুধু একবার আমি পার্থবাবুর কাছে চলে যাব। পার্থবাবু, আমরা এতক্ষণে জেনে ফেলেছি যে মন্ত্রিসভায় কারা কারা আছে। মন্ত্রিসভাটা কেমন হলো? মানে কোথাও কি ভয়ের কারণ বাড়লো না? যেহেতু শরিকি একটা ব্যাপার রয়েছে, এই যে ইডি সিবিআই যেভাবে হানা দিচ্ছিল, মানে একটা সময় পঙ্গপালের মতো শস্য ক্ষেত্রে হানা দিচ্ছে, খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ফেলছে, এই যে বিড়ম্বিত হতে হচ্ছে অনেককে, এইবার একটু ক্ষান্ত হবে। তার কারণ অমিত শাহ তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হলেও কোথাও শরিকি চাপে এক ফোনে বন্ধ হয়ে যেতে পারে, এই রকম একটা অবস্থায় এই মুহূর্তে আসতে পারে বাংলায়, আর সেই জন্য আপনারা নিশ্চিন্ত। আমরা 10 বছর ট্রেলার দেখে ফেলেছি, সুতরাং এই 5 বছরের সিনেমা কি হবে সেটা বুঝতে আমাদের বাকি নেই। ইডি সিবিআই এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি উদ্বিগ্ন নই।
কারণ যে মোদী সরকার, এনডিএ তো এই শব্দ বলতে শুরু করলো, বিজেপি সরকার একটা সময় বলতো, তারপরে মোদী সরকার বলতে শুরু করেছে, এখন আবার এনডিএ সরকার বলতে শুরু করেছে। তো বিজেপি সরকার মোদী সরকার পর্ব আমরা কাটিয়ে এসেছি, এনডিএ পর্ব নিশ্চিতভাবে আমরা কাটাতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা খুব উদ্বিগ্ন একটা বিষয় নিয়ে, যে বাংলায় 18 জন সাংসদ নির্বাচন হলেও কয়েকজন প্রতিমন্ত্রী, 12 জন সাংসদ নির্বাচিত হলেও এই 2 প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী বিজেপির পক্ষ থেকে দেওয়া হয় না। আমরা বাংলা বিরোধী এই কারণেই বলি, যে কেন বাংলা বিরোধী বিজেপিকে আমরা বলবো না, যাদের যেখানে 5 জন সাংসদ, 2 জন সাংসদ, সেখানেও পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া হচ্ছে, আর বাংলা, হতভাগা বাংলা, সেই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। বাংলার মানুষকে 100 দিনের কাজের আবাস যোজনার টাকা থেকে বঞ্চনা করা হচ্ছে, আর বিজেপির সাংসদদের পূর্ণমন্ত্রী থেকে বঞ্চনা করা হচ্ছে। এই জায়গাটা এখানে পার্থবাবু, আপনি একজন বিদগ্ধ মানুষ, আমি তাই জন্য আপনাকে এই প্রশ্নটা করছি, কেন দেবে বলুন তো? পশ্চিমবাংলা থেকে কটা সিট দিতে পেরেছে? দেবজিৎ সরকার দারুণ একটা পরিসংখ্যান দিয়েছেন যে 17 লক্ষ হৃদয়ে জিতেছে বেশি, কিন্তু সিট কটা দিয়েছে? কিন্তু এটাও তো সম্ভব এনডিএ জোটে যেমন আগে হয়েছিল, যে সত্যি যদি ভালো কোনো শরিক এখান থেকে বাংলা থেকে যায়, তারা তো মন্ত্রিত্ব পায়। এরকম কোনো সুযোগ দেখছেন নাকি? এরকম সুযোগের আমরা দুঃস্বপ্ন ভাবি না। আমরা যেটা ভাবি যে বিজেপি, বিজেপিকেও বঞ্চনা করছে কেন্দ্রীয় বিজেপি, যারা ভোটের আগে ডেইলি প্যাসেঞ্জারি করে বাংলাকে ভারতবর্ষের সামনে কালিমালিপ্ত করে, বড় বড় কথা বলে, কিন্তু কার্যক্ষেত্রে তারা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্ত দলের ভেতরেও বিজেপিকে তারা বেকায়দায় ফেলছে, বঞ্চিত করছে, আর বাংলার সাধারণ মানুষকে বঞ্চনা করে। এই বঞ্চনার জায়গাটা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাবুল সুপ্রিয় খুব ভালো করে সেটা উপলব্ধি করেছেন, এরকম অনেকেই উপলব্ধি করবেন বলে আমাদের বিশ্বাস।